আমন্ত্রণ যমুনা আইডেসকে শিরোনাম জানাবো শুরুতে। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতির পরিধি বাড়ানোর ঘোষণা তেল আবিবের। উপত্যকায় ইসরায়েলিদের জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেতানিয়াহুর। বেরিয়ে আসছে সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারে একের পর এক রোমহর্ষক কাহিনী। মুক্তি পেলেও বন্দিদশার আতঙ্কে বহু মানুষ। চলে গেলেন ওস্তাদ জাকির হোসেন। তবলার বাদনে মুগ্ধ করে গেছেন প্রজন্মের পর প্রজন্ম। হৃদয় স্পর্শকারী জাদুকরী ধ্বনিতে ছড়িয়েছেন শান্তির বার্তা। আমন্ত্রণ যমুনা আইডেসকে শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো, সাথে আছেন জান্নাত। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতির পরিধি বৃদ্ধি করেছে ইসরায়েল, আর এই সংক্রান্ত পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এ লক্ষ্যে গোলান মালভূমিতে সামরিক বাহিনীর নতুন ফ্রন্টও খোলা হয়েছে। শিগগিরই অধিকৃত গোলানের ইহুদি বসতিতে জনসংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিদ্রোহীদের অভিযানের মুখে ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চল বা বাফার জোনের ভেতরে প্রবেশ করে। এর পাশাপাশি চলতে থাকে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা। এবার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদি বসতি আরও বাড়ানোর ঘোষণা এলো তেল আবিবের পক্ষ থেকে। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে সরকার। এর পাশাপাশি উপত্যকায় খোলা হয়েছে সামরিক বাহিনী নতুন ফ্রন্ট। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি দ্বিগুণ করতে চান বলেও জানিয়েছেন নেতানিয়াহু। সিরিয়ার সাথে আমাদের যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই, কিন্তু গেল কয়েক বছর ধরেই ইসরায়েলের অন্যতম শত্রুতে পরিণত হয়েছে সিরিয়া। হিজবুল্লাহ সহ ইসরায়েলের বিরোধী বিভিন্ন শক্তিকে সহায়তা করা হয়েছে এখান থেকেই। সেটির কোনো পুনরাবৃত্তি চাই না আমরা। বর্তমানে গোলান উপত্যকায় ৩০টির বেশি ইহুদি বসতি রয়েছে, যেখানে বসবাস ২০,০০০-এর বেশি মানুষের। ১৯৭৬ সালে ৬ দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় অংশের দখল নেয়। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখল অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বেরিয়ে আসছে সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারের একের পর এক রোমহর্ষক কাহিনী। বছরের পর বছর সিরিয়ানদের কাছে এক আতঙ্কের নাম ছিল বাশারের কসাইখানা হিসেবে পরিচিত এই বন্দিশালা। গত সপ্তাহে এইচটিএস গোষ্ঠী দামেস্ক দখলের আগে সিদনায়া কারাগার থেকে মুক্ত করে হাজার হাজার কয়েদিকে বন্দিদশার ট্রমা থেকে এখনও বেরোতে পারছেন না তারা। দীর্ঘ ১.৫ যুগ ধরে আসাদ বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহৃত সিদনায়া কারাগারের প্রতিটি ইঞ্চিতে চাপা পড়ে আছে নির্যাতিত কয়েদিদের হাহাকার এবং আর্তনাদ। ১৯৯২ সালে আসাদ বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন লেবানিজ নাগরিক সুহেল হামুই। সে সময় লেবাননের চলমান গৃহযুদ্ধে অন্যতম হস্তক্ষেপকারী দেশ ছিল সিরিয়া। কোনো কারণ না দেখিয়েই সুহেলকে নেওয়া হয় সিদনায়া কারাগারে। বাশারের পতনের পর অবশেষে নিজ ঘরে ফিরেছেন সুহেল। ৪ বছর পর বন্দী হওয়ার আসল কারণ জানতে পেরেছিলাম। সিরিয়া বিরোধী এক খ্রিস্টান রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকায় ওরা আমাকে বন্দী করেছিল। নির্যাতনের স্মৃতি সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে, কিন্তু অবশেষে মুক্ত হতে পেরেছি। ডিসেম্বরের ৮ তারিখের আগে যা ছিল শুধুই স্বপ্ন, এখনো বিশ্বাস হচ্ছে না। এখনও শোকের সাগরে ভাসছে সিরিয়ার বহু পরিবার। ৬৭ বছর বয়সী বৃদ্ধা তারফা দাউদ জানতে চান কোথায় তার ৪ ছেলে। ১ দশকের বেশি সময় ধরে অপেক্ষা করছেন এই মা। রাজনৈতিক কোনো সম্পৃক্ততা পরিবারের কারো ছিল না। আমার ছেলেদের কেন বন্দী করা হয়েছে আজও জানি না। ২০১৫ সালে শুধু ৫ মিনিটের জন্য ওদের দেখার অনুমতি পেয়েছিলাম, কথাও বলতে পারিনি। আমি ছেলেদের ফেরত চাই, জীবিত অথবা মৃত। এটাই জীবনের শেষ ইচ্ছা। তারফা দাউদের মতো আপনজনের অপেক্ষায় হায়াত আল তুর্কি নামের আরেক সিরিয়ান নারী। ভাইসহ পরিবারের আরও ৫ সদস্য বন্দী ছিলেন আসাদের কসাইখানায়। ১৪ বছর পরও আমার পরিবারের অপেক্ষা শেষ হলো না। হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পেলাম না। কারাগার থেকে যারা বেরিয়ে আসছে তাদের দেখে শিউরে উঠছি।
আমার ভাইয়েরও মনে হয় এই অবস্থাই করেছে ওরা। গত সপ্তাহে দামেস্কের কুখ্যাত সিদনায়া কারাগারের অন্ধকার বন্দিশালা থেকে হাজার হাজার কয়েদিকে মুক্ত করে এইচটিএস। তবে নিখোঁজের সংখ্যাও দীর্ঘ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গত 24 ঘন্টায় ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া স্কুলগুলোতে 4 দফা হামলা চালিয়েছে ইসরায়েল। 3 গণমাধ্যম কর্মী সহ প্রাণ হারিয়েছেন প্রায় 70 ফিলিস্তিনি। নিহত 3 সাংবাদিকদের একজন আল জাজিরার ক্যামেরাম্যান, বাকি 2 জন ফিলিস্তিনের সাংবাদিক। রোববার গাজার উত্তরাঞ্চল এবং শরণার্থী শিবিরগুলোতে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। স্কুলগুলোই মূলত এই ভয়াবহ হামলার শিকার হয়। বেইত হানুনের খালিল আওয়াইদা স্কুলে তেল আবিবের হামলায় নিহত হয়েছে 43 জন, যাদের মাঝে বেশিরভাগই আবার শিশু। ব্যাপক তাণ্ডব চালানো হয় দেইর আল বালাহ আর খান ইউনুস এবং একই সাথে নুজাইরাত শরণার্থী শিবিরে। বোমা হামলায় নুজাইরাত শরণার্থী শিবিরে কর্মরত গাজার জরুরি বিভাগের 3 কর্মীর মৃত্যু হয়েছে। আবাসিক এলাকাতে অভিযান এখনো জারি রেখেছে তেল আবিব। চলে গেলেন শাস্ত্রীয় বাদনের বরপুত্র ওস্তাদ জাকির হোসেন। থেমে গেল তার সুর, তার তবলার ধ্রুপদী বলে মাতোয়ারার লক্ষ কোটি শ্রোতা ভক্ত। তবলাকে স্বতন্ত্র বাদ্যযন্ত্র হিসেবে তিনিই প্রথম পরিচয় করিয়ে দেন। 6 দশকের বেশি সময় ধরে ফিউশনে মাতিয়েছেন দর্শক শ্রোতাকে। বাংলাদেশের অভ্যুদয়কালে ছিলেন অকৃত্রিম বন্ধু। 73 বছরের বর্ণাঢ্য জীবনের অবসান হয়েছে যুক্তরাষ্ট্রে, আর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বল এক নক্ষত্র। ছিঁড়ে যাওয়া সরোদের তার ঠিকঠাক করছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। তাকে সঙ্গত করতে বসা জাকির হোসেন সেই মুহূর্তে কেড়ে নিলেন মঞ্চের সব আলো। একাই বাজিয়ে গেলেন, মাতিয়ে দিলেন দর্শক শ্রোতাদের। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অবিচ্ছেদ্য সঙ্গত এই তবলা, যাকে বিশ্বমঞ্চে একক ইনস্ট্রুমেন্ট হিসেবে সর্বজনীন করার প্রথম প্রয়াস জাকির হোসেনের। তার বাদনে মুগ্ধ প্রজন্মের পর প্রজন্ম। 1951 সালে ভারতের মুম্বাই শহরে কিংবদন্তি তবলাবাদক আল্লাহ রাখার ঘরে জন্ম যে নবজাতকের উস্তাদ বড়ে গোলাম আলী তার নাম রেখেছিলেন জাকির হোসেন। 3 বছর বয়সে তবলার বলে হাতে খড়ি, বাবার হাত ধরে 7 বছর বয়সে মঞ্চে অভিষেক। ধীরে ধীরে হয়ে ওঠেন সম্মোহনী সুরের সর্বোত্তম শিল্পী। তার মতো তবলাকে আগে কেউ এতটা নিবিড় করতে পারেনি শ্রোতার কাছে। 6 দশকের ক্যারিয়ারে বাজিয়েছেন আলী আকবর খাঁ, শিবকুমার শর্মা, রবি শঙ্করের মতো কিংবদন্তিদের সাথে। তরুণ প্রজন্মের কাছেও পরিবেশনায় ছিলেন সাবলীল। উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল এই যন্ত্রীর বাদন। ইয়ো মা, চার্লড লয়েড, বেলা ফ্লেক, জর্জ হ্যারিসনের মতো খ্যাতিমানদের সাথে তার যুগলবন্দি আজও সমান জনপ্রিয়। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাকির 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অংশ নেন কনসার্ট ফর বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশের মাটিতেও গুণমুগ্ধ ভক্তদের জন্য বাজিয়েছেন কিংবদন্তি এই শিল্পী। স্ত্রী অ্যান্টোনিয়া এবং 2 মেয়ে আনিসা ও ইসাবেলাকে নিয়েছিল ওস্তাদ জাকিরের আপন ভুবন। সংসার পেতেছিলেন যুক্তরাষ্ট্রে। অসাম্প্রদায়িক মানসিকতার জাকির হোসেন ব্যক্তি হিসেবে হয়ে উঠেছিলেন অনুকরণীয়। ভারতে পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি, 4টি গ্র্যামি অ্যাওয়ার্ড সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন উস্তাদ জাকির হোসেন। সবচেয়ে বড় পুরস্কার ছিল বিশ্বজুড়ে অগণিত ভক্ত শ্রোতা, যাদের কাছে কখনোই তাল কাটেনি জাকিরের। কিন্তু সান ফ্রান্সিসকোয় স্থানীয় সময় রোববার বিকেল 4টায় 73 বছর বয়সে প্রথম ও শেষবারের মতো তাল কাটল এই কিংবদন্তি তবলাবাদীর। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কৃষ্ণ সাগরে 2টি তেলবাহী জাহাজ ডুবির পর আবারও আলোচনায় রাশিয়ার ঘোস্ট ট্যাঙ্কার ডার্ক ফ্লিট খ্যাত ব্যবহারের একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে এগুলো ব্যবহারের ঝুঁকি নিয়ে। তেল রফতানিতে নিষেধাজ্ঞার জেরে নজরদারি এড়াতে মান্ধাতার আমলের অন্তত 1000 খানেক নৌযান ব্যবহার করে রাশিয়া, যেগুলো পরিচিত ঘোস্ট ট্যাঙ্কার হিসেবে।
ঘোস্ট ট্যাঙ্কার নাম শুনে মনে হবে ভুতুরে কোনো জাহাজ, তবে নামের সাথে কোনো মিল না থাকলেও চলাফেরায় রয়েছে সাদৃশ্য। আন্তর্জাতিক জলসীমায় বহুল প্রচলিত এক শব্দ ঘোস্ট ট্যাঙ্কার। কাজের দিক থেকে 8-10টা পণ্যবাহী জাহাজের মতোই ঘোস্ট ট্যাঙ্কার, যা দিয়ে পরিবহন করা হয় অপরিশোধিত তেল কিংবা জ্বালানি। মান্ধাতার আমলের হওয়ায় খুব সহজেই ফাঁকি দেয়া যায় রাডারের চোখ, লোকচক্ষুর আড়ালে মেলে পরিবহন সুবিধা। ভুয়া মালিকানাও খুব সহজেই বানানো যায় এসব জাহাজের ক্ষেত্রে, যাতে করে গোপন থাকে রফতানিকারক দেশ কিংবা কর্তৃপক্ষের নাম। সাধারণত নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো এ ধরনের ট্যাঙ্কার দিয়ে রফতানি করে থাকে, যার সবচেয়ে বড় উদাহরণ রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর তেল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। মূলত এরপর থেকেই শুরু হয় রাশিয়ার গোপনে তেল রফতানি। বলা হয়ে থাকে রাশিয়ার কাছে 1000 খানেকেরও বেশি তেলবাহী ঘোস্ট ট্যাঙ্কার রয়েছে। শ্যাডো ফ্লিট কিংবা ডার্ক ফ্লিট নামে পরিচিত এসব ট্যাঙ্কারের সাহায্যে চীন, উত্তর কোরিয়া, ইরান সহ এশিয়ার বিভিন্ন দেশে তেল সরবরাহ করে থাকে মস্কো। কিয়েভ স্কুল অফ ইকোনমিক্সের এক রিপোর্ট বলছে ঘোস্ট ট্যাঙ্কারের এসব বহরের পেছনে আনুমানিক $10 বিলিয়ন বিনিয়োগ রয়েছে পুতিন প্রশাসনের। রফতানিকৃত তেলের 70% আর অপরিশোধিত জ্বালানির 90%ই এই বহরের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠায় মস্কো। অভিযোগ রয়েছে এসব ঘোস্ট ট্যাঙ্কারের সাহায্যে বাল্টিক দেশগুলোতে গুপ্তচর বৃত্তিও চালায় রাশিয়া। প্রতি বছরই বেশ পুরনো ও জরাজীর্ণ এসব তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় দেখা দেয় মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের সংখ্যা। হাজার হাজার টন তেল বহনে সক্ষম এই জাহাজ একবার দুর্ঘটনায় পতিত হলে হুমকির মুখে পড়বে সামুদ্রিক জীববৈচিত্র্য। রাশিয়া ছাড়াও পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে ঘোস্ট ট্যাঙ্কার ব্যবহার করে ইরান, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলা। অনিক রহমান, যমুনা নিউজ। তীব্র ঝড়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে দুটি রাশিয়ান তেলবাহী ট্যাঙ্কার। ক্ষতিগ্রস্ত এসব জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়েছে সাগরে। এতে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। রোববার রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি কার্চ প্রণালীতে হয় এই ঘটনা। আর রুশ কর্তৃপক্ষের সরবরাহকৃত এক ভিডিওতে দেখা যায় প্রবল ঝড়ের মধ্যে ডুবে যাচ্ছে জাহাজগুলো। এ সময় সমুদ্রের পানিতে জাহাজ থেকে নির্গত তেল ভাসতে দেখা যায়। এ ঘটনা এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় জাহাজ দুটিতে 29 জন ক্রু ছিল। বাকিদের উদ্ধারে যোগ দিয়েছে টাগবোট, হেলিকপ্টার সহ শতাধিক উদ্ধারকর্মী। ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে সমুদ্রের তলদেশে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত হওয়া জাহাজ দুটি 1973 সালে নির্মিত, যেগুলোতে 4000 টনেরও বেশি তেল বহন করা যায়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে এ ধরনের ঘোস্ট ট্যাঙ্কার ব্যবহার করে তেল রফতানি করে থাকে মস্কো। সাধারণত নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশগুলোর জাহাজের মালিকানা প্রকাশ না করতে ঘোস্ট ট্যাঙ্কার ব্যবহার করে। রাশিয়ার চেচেনে উঠতে দেখা গেল ইউক্রেনের ড্রোন। জবাবে কিয়েভের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়ে হুঁশিয়ারি দিয়েছেন অঞ্চলটির প্রধান রমজান কাদিরভ। রোববার চেচেনের রাজধানী গ্রজনিতে দেখা গেল সেই ড্রোন। রমজান কাদিরভের দাবি, গ্রজনির আকাশে প্রায়শই দেখা যাচ্ছে ইউক্রেনের পাঠানো ড্রোন। সোশ্যাল মিডিয়ার করা এক পোস্টে তিনি আরও বলেছেন, ড্রোনটি শহরের আহমাদ গ্রমজি রিওট পুলিশ ব্যাটালিয়ন ভবনের খুব কাছাকাছি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটায়। তবে কিয়েভের পাঠানো আরও দুটি ড্রোন সফলভাবে অকার্যকর করা হয়েছে, আর এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা হয়নি বলে জানিয়েছে চেচেন প্রশাসন। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ডার্ককার্ন শহরের কাছাকাছি একটি অভিবাসী ক্যাম্পে বন্দুক হামলায় 5 জন নিহত হয়েছেন। নিহত 5 জনের একজন ওয়ার্মহোড শহরের বাসিন্দা, আর 2 জন রয়েছে নিরাপত্তা কর্মী। বাকি 2 জন লুন প্লাস অভিবাসী ক্যাম্পের বাসিন্দা ছিলেন। শনিবার হামলাকারী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তার ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। 22 বছর বয়সী এই তরুণের হত্যা চেষ্টার কারণ এখনো জানা যায়নি। কারণ উদ্ঘটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একশো 20 বছর বেঁচে থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। আইনি নিজেই দিলেন এমন রায়। তার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সংবাদ সম্মেলনে আচমকা হাজির হয়ে চমকে দিলেন 79 বছর বয়সী ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। হাস্যরসে দাবি করেন, বয়সে বৃদ্ধ হলেও কর্মে এখনও তিনি যুবক। দেশের প্রতি দায়বদ্ধতা শেষ না হওয়ায় এখনই রাজি নন হাল ছাড়তে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গেল মঙ্গলবার অস্ত্রোপচার হয় ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দি সিলভার। এরপর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় 79 বছর বয়সী লুলাকে।
প্রেসিডেন্টের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলন করছিলেন চিকিৎসক দল। প্রেস কনফারেন্স চলাকালীন সবাইকে চমকে দিয়ে হাজির স্বয়ং প্রেসিডেন্ট লুলা দি সিলভা। খ্যাপাটে হিসেবে পরিচিত লুলা নিজেই জানান শারীরিক অবস্থা সম্পর্কে। 120 বছর বাঁচার অধিকার রয়েছে আমার প্রত্যাশা অনেক, খুব নিয়ম মেনে চলি। এদেশের প্রতি আমার অনেক প্রতিশ্রুতি আছে। শুধু তাই নয়, ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি সংখ্যায় বয়স্ক হলেও কাজের দিক থেকে এখনো যুবক তিনি। আমি এখানেই আছি, সম্পূর্ণ জীবিত আর অক্ষত অবস্থায়, কাজ করার অনেক ইচ্ছে নিয়ে। প্রচারণার সময় বলেছিলাম বয়স ৭৯ হলেও দেশ গড়ার জন্য আমার মধ্যে ৩০ বছর বয়সী যুবকের শক্তি রয়েছে। ব্রাজিলের খেয়াল রাখতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও ফিরে এসেছি। অস্ত্রোপচারের পর গত শুক্রবারই হাসপাতাল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের হাঁটাচলার ভিডিও প্রকাশ করেন লুলা ডি সিলভা। জানান শিগগিরই ফিরছেন বাড়ি। গেল অক্টোবরে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচারের পর রোববার ছাড়া পান হাসপাতাল থেকে। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও বাড়ল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ইতিহাসে প্রথমবারের মতো $1,06,000 ছিল বিটকয়েনের মূল্য। মার্কিন প্রেসিডেন্টের হিসেবে ট্রাম্পের নির্বাচিত হওয়ার পরই ধারাবাহিকভাবে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির মূল্য। এর আগে চলতি মাসের শুরুর দিকে রেকর্ড পরিমাণে বেড়েছে $1,00,000 গিয়ে দাঁড়ায় এই বিটকয়েনের দাম। সোমবার সেটি 3% বেড়ে দাঁড়ায় $1,06,000। চলতি বছর দ্বিগুণ হারে বেড়েছে বিটকয়েনের মূল্য। শুধুমাত্র গেল 4 সপ্তাহেই বেড়েছে 45%। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দিয়ে বিটকয়েনের সমর্থনের পর থেকেই ভারতের তরতর করে বাড়ছে এই বিটকয়েনের দাম। ঘোষণা দেন বিটকয়েন বান্ধব পরিবেশ তৈরি করবেন ট্রাম্প প্রশাসন। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।